আমরা যে একটা ওয়েদারে বান্দরবান আসছি, আমার মনে হয় না যে কেউ শখ করে আসলে এরকম এক্সট্রিম ওয়েদারে বান্দরবান আসে। এটা একদমই ডেঞ্জারাস একটা রাইড হচ্ছে আমাদের জন্য। জাস্ট মানে ভয়ঙ্কর হলেও এই সৌন্দর্যটা এক কথায় অসাধারণ। 4টি বাইক, 8 জন নতুন অভিযাত্রী যাদের এর পূর্বে পাহাড়ে রাইডের কোনো অভিজ্ঞতাই নেই, কিন্তু গন্তব্য প্রায় 500 কিলোমিটার রাইড করে বাংলাদেশের সর্বোচ্চ লেক বান্দরবানের রুমা উপজেলায় অবস্থিত বগা লেক, যার উচ্চতা সরকারি হিসেবে 1246 ফুট বা 380 মিটার। আমাদের এই যাত্রাটা স্বাভাবিক কোনো যাত্রা ছিল না। বান্দরবান থেকে রুমা বাজার পর্যন্ত সম্পূর্ণ রাস্তা আমরা রাইড করেছি মেঘের ভিতর দিয়ে, বৃষ্টির মধ্যে, যেখানে একটি ভুল মানে ইউ আর গন। এছাড়া বগা লেকের আগে সেই 1 কিলোমিটারের খাড়া ঢাল, যেখানে আমরা ফিরে এসেছি মৃত্যুর মুখ থেকে। আজকের ভিডিওতে আমি আপনাদের আমার লাইফের সব থেকে ডেঞ্জারাস আর অ্যাডভেঞ্চারাস জার্নির কাহিনী শোনাবো। আমরা এখন ভগরা বাইপাস পার হয়ে পূর্বাচলের দিকে যে রাস্তাটা, সেই রাস্তায় আছি। এই জায়গাটাতে আমরা একটা বিরতি দিয়েছি, আর আমরা কিন্তু রওনা দিচ্ছি হচ্ছে ভালুকা থেকে। ওই জায়গাটাতে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, যার কারণে আমরা কোনো ফুটেজই নিতে পারি নাই। তো আমরা এই দিক দিয়ে সোজা সামনের দিকে চলে যাই, একদম ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে উঠবো। আমরা ভগরা বাইপাস দিয়ে যে আসলাম, আসার পর রূপগঞ্জ হয়ে এখন কিন্তু এসেছি মাত্র হচ্ছে মদনপুর। আর আমরা ভালুকা থেকে রওনা দিছিলাম প্রায় 1:30 বা 1টা বাজে তখন। মেবি চিটাগাং যেতে যেতে আমাদের রাত্রি 11টা-12টাও বাজতে পারে। ওয়েলকাম ফ্রম চিটাগাং। মূলত আজকে আমাদের ট্যুরের প্রধান পার্ট শুরু হচ্ছে চিটাগাং থেকে। তো আমরা কালকে বৃষ্টি এবং ওয়েদার খারাপ থাকার কারণে কোনো শ্যুট নিতে পারি নাই। আজকে আমাদের যে কেওক্রাডং এবং সুংসাংপাড়ার যে ট্যুর, সেটি মূলত চট্টগ্রাম থেকেই ফাইনালি এবং অফিসিয়ালি শুরু হচ্ছে। এখন আমরা স্টে করতেছি হচ্ছে পতেঙ্গার একটা কুখ্যাত হোটেল বা রিসোর্ট, যেটাই বলেন না কেন। আমি কাউকেই এই ধরনের হোটেল বা রিসোর্ট রেকমেন্ড করবো না। তো এখন আমরা এখান থেকে সরাসরি চলে যাবো হচ্ছে বান্দরবান। দেন সেখান থেকে পর্যায়ক্রমে কিভাবে চেকপোস্ট অতিক্রম করবেন এবং কিভাবে বগা লেক পর্যন্ত পৌঁছাবেন, সেই সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের সবচাইতে হচ্ছে সিনিয়র রাইডার, এই যে রুবেল ভাই, সিনিয়র রাইডার। রুবেল ভাই, আপনি যে গতকালকে যে এত কিলো ট্রাভেল করলেন, আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ ভালো। এই যে এখানে হচ্ছে আমাদের রাফ অ্যান্ড টাফ রাইডার, ভালুকা থেকে এই চট্টগ্রাম পর্যন্ত একটানা দুপুর 2টা থেকে নিয়ে রাত 2টা পর্যন্ত রাইড করলেন, আপনার অনুভূতি কেমন? অস্থির। এই যে শরীরে একটা জোশ আছে, আজকে দেখাই দেবো ইনশাআল্লাহ। সুমন ভাই আমাদের আরেকজন রাইডার, এই যে এত কিলো ট্রাভেল করার পরে কি শরীর ব্যথা হয়েছে? না, আমার কোনো সমস্যা হয় না, ইনশাল্লাহ আমি স্ট্রং আছি অনেক। আমাদের কিন্তু এটা অনেকেরই, আমাদের সবারই এই বগা লেক এবং কেওক্রাডং এর দিকে হচ্ছে ফার্স্ট ট্যুর হওয়ার পরও আমাদের কিন্তু অতটা ক্লান্তি অনুভূত হচ্ছে না। আমরা তারপরেও কিন্তু গতকালকে 12 ঘন্টা রাইড করছি, আর আজকে মোটামুটি একটা 6-7 ঘন্টা রাইড করতে হবে। তো এখন সময় প্রায় সকাল 8:30 বাজতেছে, আর আমরা এখন রওনা দিচ্ছি বান্দরবানের উদ্দেশ্যে। আমরা যেহেতু পতেঙ্গা সি বিচের আশেপাশেই ছিলাম, তাই ভাবলাম মেঘলা দিনের এই সুন্দর সকালে একটু ডিফারেন্ট টাইপের একটা বিচ ঘুরে যাওয়া যাক। আর আপনি যদি চট্টগ্রামে এক রাত স্টে করেন, তাহলে আমার মতে পতেঙ্গা বিচে অন্তত 30 মিনিট সময় আপনারা ব্যয় করতেই পারেন। আমার সামনে এটাই কিন্তু হচ্ছে সি বিচ, আর দূরে এই যে শিপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই কিন্তু হচ্ছে লাইটার ভেসেল, যেগুলো হচ্ছে গভীর সমুদ্র থেকে যে জাহাজের মালামালগুলো সেগুলো কিন্তু বন্দরে নিয়ে আসে। বিচের ওয়েদারটাও খুবই জোশ, আজকে মেঘলা, এখনো রোদ ওঠেনি এবং বৃষ্টি হয়েছে হালকা গুড়ি। প্লাস এই পতেঙ্গা সি বিচের পাশ দিয়ে যে মেরিন ড্রাইভটা হয়েছে, সেটাও কিন্তু অসাধারণ একটা রাস্তা। আপনারা যারা বাইক নিয়ে আসবেন, তারা কিন্তু এই রাস্তাটা এনজয় করে যেতে পারেন। আমার চুলের কি অবস্থা দেখেন। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে শাহ আমানত শাহ সেতুতে। ওয়েদারটা জাস্ট দেখেন, দূরে আকাশ কিন্তু প্রচুর মেঘলা আছে, আর এখান থেকে যে ভিউটা আসতেছে জাস্ট ওয়াও। আর উপরের ক্লাউড গুলো দেখেন, অসম্ভব সুন্দর লাগতেছে। আর এই যে হচ্ছে আমাদের মুরব্বি, কেমন পরিবেশটা কেমন? খুবই সুন্দর চমৎকার পরিবেশ, ওয়েদারের সাথে আসলে পরিবেশটা যায়। এই আমানত শাহ সেতু থেকে বান্দরবানের দূরত্ব প্রায় 66 কিলোমিটার, আর যেতে হবে সাতকানিয়ার আগে কেরানীরহাট বাস স্ট্যান্ড হয়ে। আর এর মাঝেই আমরা সুযোগ বুঝে মজ্জারটেক এলাকা থেকে আমরা আমাদের খাবারের পর্বটা সেরে নেই। আর খাবার শেষ হওয়ার সাথে সাথেই শুরু হয় তুমুল বৃষ্টি, আর এই তুমুল বৃষ্টির মধ্যে আমাদেরকে রাইড করে পৌঁছাতে হবে বান্দরবান শহরে।
সময় এখন প্রায় 3টা বাজে আর আমরা এখন আছি হচ্ছে বান্দরবানের অত্যন্ত জনপ্রিয় একটি হোটেল হিল ভিউ রিসোর্টের সামনে। আমাদের পিছনে ওই দিকেই কিন্তু হচ্ছে বান্দরবান বাস স্ট্যান্ড। তো এখন আমাদের হচ্ছে মোটরসাইকেলগুলোর আমরা এখান থেকেই ফুয়েল ফিল আপ করে নিব, কারণ এরপরে আর হচ্ছে কোনো পাম্প আমরা পাবো না। তো আমরা এখন এইখান থেকে সরাসরি আমাদের ফুয়েল লুট করে আমরা চলে যাব হচ্ছে বগালে। আর তার আগে আমাদেরকে রুমা বাজার পর্যন্ত যেতে হবে, সেখান থেকে আবার আমাদেরকে গাইডও নিতে হবে। বান্দরবান শহর থেকে রুমা বাজারের দূরত্ব প্রায় 43 কিলোমিটার, কিন্তু সমতলের সেই 43 কিলোমিটার রাস্তার সঙ্গে এই 43 কিলোমিটারের রাস্তার কোনো তুলনাই চলে না। এই রাস্তা সম্পর্কে আমাদের বিন্দুমাত্র ধারণা ছিল না। আর এখানে একটা রং মুভ মানেই আপনি সোজা কয়েকশো ফুট পাহাড়ি খাদে। বান্দরবান শহর থেকে যাত্রা শুরু করার পর প্রথম হিলের দিকে উঠতেই আমরা ঢুকে পড়ি সরাসরি মেঘের ভিতরে। চারপাশের পরিস্থিতি দেখে তখন সত্যিই মনে হচ্ছিল বৃষ্টির মধ্যে এই রাস্তায় ঢুকে যেন আমরা জীবনের সব থেকে ভুল সিদ্ধান্তটাই নিয়ে ফেলেছি। পিচ্ছিল পাহাড়ি রাস্তা, তার সঙ্গে একের পর এক ঝুঁকিপূর্ণ বেলি ব্রিজ, সবকিছু মিলিয়ে পুরো পথটাই যেন সাক্ষাৎ একটি মৃত্যু ফাঁদ। তারপরও ভয়কে জয় করে সেই এক্সট্রিম ওয়েদার পার করে অবশেষে আমরা চলে আসি বান্দরবানের সেই বিখ্যাত ওয়াই জংশনে। এখন সময় প্রায় হচ্ছে 4:30 আর আমরা কিন্তু আছি এখন ওয়াই জংশনে। আমার পিছনে দুই দিকে দুইটি রাস্তা দেখতে পাচ্ছেন। এই যে এইদিকে যে রাস্তাটি গিয়েছে এটি হচ্ছে নীলগিরির দিকে, এদিকে যে রাস্তাটি গিয়েছে এটি হচ্ছে রুমার দিকে। আর আমরা বান্দরবানে এসে এমন একটা ওয়েদার পেয়েছি যেটা কল্পনার অতীত। আশেপাশে যে কুয়াশার মতো জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব হচ্ছে মেঘ। যখন আমরা বান্দরবান শহর থেকে রওনা দিয়েছি, বান্দরবান শহর থেকে এই ওয়াই জংশন পর্যন্ত কিন্তু সম্পূর্ণ রাস্তায় বৃষ্টি ছিল এবং সম্পূর্ণ রাস্তায় মেঘ ছিল। একদম এক্সট্রিম একটা ওয়েদার আমরা রাইড করতেছি। তবে এরকম ওয়েদার আসাটা কিন্তু পাহাড়ে রিস্কি। এই যে বান্দরবান থেকে যে ওয়াই জংশন পর্যন্ত আসলেন, রাস্তাটা কেমন ছিল? এটা রীতিমতো পাগলামি স্যার, আর কিছুই না, ডিরেক্ট পাগলামি। মোটেও safe তবে না। কারে রিকমেন্ড করব না আমরা এখানে আসতে এইভাবে, মানে এই ওয়েদারে এই ওয়েদারে যারা আসতে চায় তাদের জন্য কি অ্যাডভাইস দিবেন? এটা রিকমেন্ডেড। এই ওয়েদারে ভাই কেউ আসেন না। আর যদি এক্সট্রিম লেভেলের পাগল হন ভাই, তাহলে চলে আসেন। এর চেয়ে বেস্ট কোনো অপশন নাই। আপনাদের কেমন লাগছে? অবশ্যই ভালো লাগতেছে। এই যে মেঘ, কিছু দেখা যাচ্ছে না, বৃষ্টি, সবাই রেনকোট পরা, সারা দিন গাড়ি চালাচ্ছি, তারপরে এই যে পাহাড় দেখা যাচ্ছে, এটাই হচ্ছে দিন শেষে সবচেয়ে শান্তি। আর পাহাড়ে কিন্তু অনেকেই এই ধরনের এক্সট্রিম ওয়েদারের জন্যই আসে। ওয়াই জংশন থেকে রুমা বাজার তখনও প্রায় 27 কিলোমিটার। এখানে একটি চেকপোস্টে আমাদের সবার এনআইডি কার্ড জমা দিয়ে আবারও আমাদের যাত্রা শুরু হয় রুমা বাজারের উদ্দেশ্যে। তবে সামনে এসে ভিজিবিলিটি কিছুটা বাড়লেও রাস্তা তখনও ছিল মারাত্মক পিচ্ছিল। ওয়াই জংশনের পরে রাস্তার অবস্থা দেখেন। এই যে এখানে একটা হচ্ছে বেইলি ব্রিজ, সেখানেই কিন্তু এই ধরনের অবস্থা। এই রাস্তাটুকু একটু খারাপ, বাট সামনের অবস্থা কেমন জানি না। এর মধ্যেই আমাদের গ্রুপের একটি বাইক অনেকটা পিছিয়ে আমাদের গ্রুপ থেকে আলাদা হয়ে যায়। এভাবে বৃষ্টি, কুয়াশা আর পিচ্ছিল পাহাড়ি রাস্তা পাড়ি দিতে দিতে 27 কিলোমিটার পথ আসতে আসতে আমাদের সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়। অবশেষে সন্ধ্যার শেষ মুহূর্তে আমরা পৌঁছাই রুমা ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্স সেন্টারে। এখন সন্ধ্যা প্রায় 6টার উপরে বাজে আর আমরা মাত্র আসছি হচ্ছে রুমা ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্স সেন্টারে। আর এখানে আসার আগে কিন্তু আমরা অনলাইনে আমাদের যে 8 জনের ফর্ম সেটা কিন্তু ফিল আপ করে আসছিলাম। যারা এখানে আসবেন তারা যদি আগে থেকে অনলাইনে ফিল আপ করে আসেন তাহলে এখানে এসে জাস্ট ওটা জমা দিয়ে টোকেন নেবেন। আর যদি কেউ এটা আগে অনলাইনে পূরণ না করে থাকেন তাহলে এখানে এসে নতুন করে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। চিন্তা কর, মুখে কথা বেরোচ্ছে না। রুমা বাজারে যে কোনো পর্যটক প্রবেশ করতে হলে সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্স সেন্টারে প্রয়োজনীয় তথ্য দিতে হয়। এনআইডি, কতদিন থাকবেন, কোথায় থাকবেন এবং কবে ফিরে আসবেন সবকিছুই এখানে রেজিস্ট্রেশন করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্ধ্যা 6টার পর রুমা বাজার থেকে বগালকের উদ্দেশ্যে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। তাই আমাদের রাত হয়ে যাওয়াতে আমরা সেদিন রুমা বাজারেই স্টে করি। আর সত্যি বলতে আমাদের থাকার অভিজ্ঞতা খুবই জঘন্য ছিল। কাউকেই রিকমেন্ড করব না এই রুমা বাজারে স্টে করতে। শুভ সকাল সবাইকে। আমরা এখন আছি হচ্ছে রুমা বাজারে। আর রুমা বাজারের এখন যে হোটেলটাতে আছে এটার নাম হচ্ছে হোটেল সাঙ্গু আবাসিক। আর আমার পিছনে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে সাঙ্গু নদী। তো এখন আমরা এখান থেকে চলে যাব হচ্ছে সরাসরি বগালেকের উদ্দেশ্যে। যাওয়ার আগে আমাদের এই রুমা বাজার থেকেই গাইড নিতে হবে। গতকাল রাতেই আমরা একজন গাইডের সাথে কথা বলে রাখি যেন সকালে আমাদের বের হতে দেরি না হয়। তো আমরা যেহেতু অনেক সকালে আসছি, সকালে কিন্তু এখনো কোনো গাইড বা লাইনম্যান এখানে আসে নাই। তো আমাদের যে টোকেনটা সেটা কিন্তু স্ক্যান করে ভাই অলরেডি তাদের অথরিটির কাছে পাঠিয়ে দিছে। দাদা, আপনাদের চার্জেসটা একটু বলবেন যে আপনারা কত টাকা করে নেন? আমরা হচ্ছে দাদা বগালেক পর্যন্ত হইলে 700, আর বগালেকের পর কেউ করে নাইলে 800,
আর হচ্ছে আপনার শুনশান পাড়া যাইলে 1,000 দিন প্রতি মানে একদিন। আর নাইট হলো করতে হইলে হচ্ছে আপনার 2,000 খরচ হবে। আর বাইকের টাকা খাওয়া আপনাদের উপর সব। আচ্ছা, তো যারা হচ্ছে আপনারা কোনো এক্সট্রা বাইক নিয়ে আসবেন না বা বাইকের পিলিয়ন সিট ফাঁকা থাকবেন না, তারা কিন্তু এরকম এই যে দাদা আছে তাদের মতো যে গাইড এবং যে রাইডার তাকেই নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে যে একটা বাইকের সাথে একজন মানুষই থাকবে। কিন্তু আপনারা যদি আবার এক্সট্রা করে আলাদা হচ্ছে রাইডার নিতে চান তাহলে কিন্তু 2জন মানুষ হয়ে যাবে। তো সেটা এড়ানোর জন্য আপনারা একজন গাইড এবং একজন রাইডারই নিতে পারেন। আর দাদার নাম্বারটা আমি অন স্ক্রিনে দিয়ে রাখতেছি, আপনারা চাইলে আসার আগে ওনার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন। Do you hear that? My sanity about to break while everyone I know's out. On a trip, on a boat, on a lake. I'm tired of feeling all full. আমরা এখন রুমা বাজার এবং বগা লেকের মাঝামাঝি একটা জায়গায় ভিউ পয়েন্টে দাঁড়াইছি। আর আমাদের পিছনে যে পাহাড় দেখতে পাচ্ছেন ওগুলাতে একদম দূর থেকে দেখা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে আর মেঘ। আর আমাদের গাইড কিন্তু আরো আগে চলে গেছে আর আমরা গাইড ছাড়াই একটা ভিউ পয়েন্ট দেখে দাঁড়াই গেছি। কি মেঘ, কি দৃশ্য! এই যে একটা বড় মেঘ, এই মেঘটা ওই পাহাড়ের দিকে যাইতেছে আর যেদিক দিয়ে যাচ্ছে ওই দিক দিয়ে বৃষ্টি হচ্ছে। এদিক দিয়েও প্রচুর মেঘ, এই পাহাড় সম্পূর্ণটাই মেঘে ঢাকা। হোয়াট এ ভিউ! এরপর আসে বগা লেক যাওয়ার সেই বিপজ্জনক 1 কিলোমিটারের ডাউনহিল। আর আমাদের গাইড আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছিলেন কিভাবে নামতে হবে। পাহাড়ে মূলত আপ হিলে ওঠা তুলনামূলক সহজ, কিন্তু নামা সেই তুলনায় অনেক বেশি বিপজ্জনক, যেখানে ভুলের কোনো দ্বিতীয় সুযোগ নেই। ডাউনহিল নামার সময় মূলত খাড়া ঢালের ধরন ও বাইক অনুযায়ী বাইককে 2 অথবা 1 গিয়ারে রেখে নামতে হয়। প্রথমত ভুলেও ক্লাচ ধরা যাবে না এবং অ্যাক্সিলারেশন দেওয়া যাবে না। গতি কমানোর জন্য মাঝে মাঝে হাত ও পায়ের ব্রেক ধরে ধরে ছেড়ে দিতে হবে। একটানা ধরে রাখা যাবে না, তাহলে ডিস্ক গরম হয়ে ব্রেক ফেল হতে পারে। যারা মূলত ইঞ্জিন ব্রেকের সাথে পরিচিত তারা খুব সহজেই এই বিষয়টি আয়ত্ত করতে পারবেন। আর আপ এবং ডাউনহিল যেটাই হোক না কেন, নামার আগে এবং পরে অবশ্যই ইঞ্জিন ও ব্রেক ডিস্ক ঠান্ডা হওয়ার জন্য 10 থেকে 15 মিনিটের জন্য বিরতি দিতে হবে। তাহলেই আপনারা সেফলি পাহাড়ে রাইড করতে পারবেন। সবাই ক্লিয়ার কিভাবে নামতে হবে? ওকে, লেটস গো! মুজাদ বাড়া মুজাদ! বাড়া যাচ্ছেন! আরে ভাই আগান! ভাই বেশি স্পিড হয়ে যাচ্ছে ভাই। কার্টুন করে পেকআপ ধরে নিয়ে বোকা। বেশি স্পিড হয়ে যাচ্ছে ভাই। কারণ কোনো পেকআপ ধরে নাই, পেকআপ ভুল ছাড়া। ভাই এটা কি ডাউনহিল? ভাই আমি খালি গাড়ি কই দাও আল্লাহ আল্লাহ কই নাম আমি দেখতেছি ভাই হালকা একটা বাইরে আছে। ব্রেক সবাই ব্রেক ঠান্ডা হোক, গাড়ি রেস্ট দেন। হাইওয়েতে খুব বেশি গাড়ি চালায় না। সুমন ভাই কই? আসবে আসবে আসবে। এত সময় তো লাগার কথা না। আপনি বেশি ব্রেক চাপছেন। হ্যাঁ, আপনি ছাইরা দেন না, আপনি ব্রেক চাপছেন কেন? ব্রেক হালকা 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 কি হয় মনে করেন চলে গেছে। যা জোরে না হয় কিন্তু একটু হালকা হালকা ব্রেক হচ্ছে এই যে আপনি এই যে খালি বাড়ি বাড়ি দৌড়বেন ছাড়বেন দৌড়বেন ছাড়বেন দৌড়বেন ছাড়বেন, পায়েরটা হালকা পাড়া দিবেন উঠাবেন। এখন আমরা বগা লেকে উঠবো। এখানে হচ্ছে একটু ডাউনহিল, তারপর থেকেই আপহিল। তো আমাদেরকে গাইড ইনস্ট্রাকশন দিয়ে দিল যে আমাদেরকে কিভাবে উঠতে হবে। এখন জাস্ট একটু করে নামবেন। তো নামার পরে আপনি গাড়ি 2 নাম্বারে দিয়ে পিকআপ নিয়ে টান দিবেন। 2 নাম্বারে পিকআপ নিয়ে টান দিয়ে কর্নারিং দেখবেন। কর্নারিং একটু ডাইনে থেকে ঘুরে 1 নাম্বার, ডাইনে ঘুরার আগে 1 নাম্বার দিয়ে দিবেন। পিকআপ ধরে রাখবেন, উঠে প্রথমে 2 নম্বরে যাব, কর্নারিং গাড়ি বামে ঘুরবেন না, একটু রং সাইড দিয়ে ডাইনে থেকে ঘুরবেন, মাঝখান দিয়ে আর কি। যদি বামে ঘুরেন কর্নারিং করতে গিয়ে আপনার ড্রেন আছে, তখন যদি বুঝতে না পারেন ড্রেনে চলে যাবে গাড়ি। এই কারণে একটু ডাইনে থেকে ঘুরে আসলে রাস্তার মধ্যে গাড়ি থাকবে, সোজা উঠে আর প্যারা নাই। এই জায়গাকে আদর করে অনেকেই বাংলার লাদাখ হিসেবে ডেকে থাকে। অনেক রাইডার এখানে উঠতে যেয়ে সময় মতো গিয়ার শিফট করতে না পারার কারণে পড়ে যায়। হায়ার সিসি গাড়ি হলে 2 গিয়ার, লোয়ার সিসি হলে 1 গিয়ারে সুইটেবল অ্যাক্সেলারেশন ধরে রেখে উঠতে হবে। কোথাও ক্লাচ ধরে গাড়ি ব্রেক করার চেষ্টা না করাই ভালো। গাড়ি গর্জন করবে, কিন্তু আপনি যদি অ্যাক্সেলারেশন না ছাড়েন তাহলে গাড়ি উঠতেই থাকবে। অ্যাক্সেলারেশন ছাড়বেন তো পড়ে যাবেন।
না গাড়ি দিয়ে পুরো গন্ধ বেরিয়েছে, গন্ধ। আমরা বগালেকের আগে যে আফিলটা, সেই আফিলটা উঠলাম, কি যে পুরা পুরা গন্ধ বেরিয়েছে গাড়ি থেকে। আর আমরা কিন্তু আসছি সেই বিখ্যাত কাটা পাহাড়, যেটা বগালেকের আগে। এই যে সেই জায়গাটা, কি ভিউ। আর আমরা উঠার সময় কিন্তু বৃষ্টি নামছে। এই যে আমাদের গাইডও চলে আসছে, আলহামদুলিল্লাহ আমরা সবাই সেফলি ঢালটা উঠতে পারছি। এট লাস্ট আমরা চলে আসছি হচ্ছে বগালেকে, আর এখন বাজে প্রায় 9:30। সেই মুল্লাইপাড়া পার হওয়ার পর থেকে কিন্তু বৃষ্টির মধ্যেই রাইড করে এই পর্যন্ত আসলাম। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমরা যে সুংসাংপাড়া পর্যন্ত যাব, আমাদেরকে অনেকেই রিকমেন্ড করতেছে আজকে ওইদিকে না যাইতে, এবং সব থেকে সেফ অপশন হবে আমাদের সুংসাংপাড়ার দিকে না যেয়ে এখান থেকে আবার ব্যাক করা, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার কারণে ওইদিকে যাওয়াটা আমাদের জন্য সেফ হবে না। যেহেতু প্রচন্ড বৃষ্টির কারণে আমাদের সুংসাংপাড়া এবং কেওক্রাডং যাওয়ার প্ল্যান বাদ দিতে হয়েছে, কিন্তু বগালেকের ভিউ পয়েন্ট তো আর বাদ দেওয়া যায় না, কারণ বগালেকের সব থেকে সুন্দর ভিউটা পাওয়া যায় ঠিক এই জায়গা থেকেই। তাই গাইডের বাইক নিয়েই আমরা রওনা হই সেই ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। কিন্তু সেখানে পৌঁছানোর পথটা মোটেও সহজ না। বগালেক থেকে প্রায় 2 কিলোমিটার আপ হিল উঠতে হবে আমাদের। এর মধ্যে ছিল পাহাড় ধসের জায়গা, আর ছিল সেই ভয়ঙ্কর বাঁক যেখানে কিছুদিন আগেই 2 পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। তবে এত ঝুঁকি নেওয়ার পর সামনে আমাদের জন্য যে ভিউটা অপেক্ষা করছিল, সেটার জন্য এতটুকু ঝুঁকি নেওয়াই যায়। এই জায়গাটাতে হচ্ছে পাহাড় ধস হয়েছিল কিছুদিন আগে, মাঝখানে কিছু রাস্তা কিন্তু পরিষ্কার করছে, কিন্তু এখনো কাদা আছে। আর এই জায়গা দিয়ে কিন্তু গাড়ি নামাটাও খুব কষ্টের। এই যে দেখেন, একটা গাড়ি নামতেছে এদিক দিয়ে, এই যে এই পাশ থেকে কিন্তু পাহাড় ধস হয়েছিল। এদিকে দেখেন এখনো মাটি জমে আছে, এই গাড়ি একটা নেমে যাচ্ছে এদিক থেকে। আর ওই যে আমার গাইড, আর আমি হচ্ছে আমার গাইড ভাইয়ের পিছনে আসছি। আমরা কিন্তু চলে আসছি বগালেক ভিউ পয়েন্টে। এখান থেকে কিন্তু সুন্দর একটা ভিউ পাওয়া যায় বগালেকের। এই যে সামনে সেই ভিউ পয়েন্টটা, ওই যে সেই বগালেক, কি ভিউ। বগালেকের আরেক নাম বগাকাইন হ্রদ। বান্দরবান শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে কেওক্রাডং পর্বতের গা ঘেঁষে অবস্থিত এই প্রাকৃতিক হ্রদ। সরকারি হিসেবে সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 1246 ফুট বা 380 মিটার। তবে বগালেকের উৎপত্তি নিয়ে বিজ্ঞানী আর স্থানীয় পাহাড়িদের মধ্যে রয়েছে ভিন্ন ভিন্ন মতামত। বিজ্ঞানীদের ধারণা, কোনো আগ্নেয়গিরির জ্বালামুখ কিংবা উল্কাপিণ্ডের আঘাতে তৈরি গর্ত থেকেই এই হ্রদের সৃষ্টি হতে পারে। অন্যদিকে বম, মারমা, ব্রু, খুমি ও ত্রিপুরা জনগোষ্ঠীদের মধ্যে বগালেককে ঘিরে রয়েছে নানা পৌরাণিক কাহিনী। এক সময় বগালেক আসার একমাত্র পথ ছিল দুর্গম ট্রেকিং রুট, কিন্তু এখন চাঁদের গাড়ি কিংবা বাইক নিয়েও খুব সহজে আসা যায় এই বগালেকে। এখন বগালেকের এই ভিউ পয়েন্ট থেকে আমরা নেমে যাব বগালেকে, আর নামার পথে আমাদের পার হতে হবে 2 কিলোমিটারের খাড়া ডাউনহিল। আর কিছুদিন আগে এই ডাউনহিল নামতে যেয়েই পেঁপে বাগান এলাকায় 2 পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়। উপরে হচ্ছে বগালেক ভিউ পয়েন্ট, আর আমরা এখন কিন্তু সেই পেঁপে বাগান এলাকায় আছি। এই জায়গায় ক্যামেরায় বোঝা যাচ্ছে না যে কি পরিমাণ ঢাল, ঢালটা কিন্তু খুবই এক্সট্রিম। এটাই হচ্ছে সেই পেঁপে বাগান এরিয়া, যেখানে ওই যে কয়দিন আগে জমির উদ্দিন এবং রুকেয়া নামে 2 জন পর্যটক মারা গেছিল। ওনারা যখন এই দিক থেকে নেমে আসে, এই দিক থেকে নেমে এসে এইখানে যে শার্প একটা টার্ন, সেই টার্নটা ওনারা নিতে পারে নাই। এই দিক থেকে ওনারা সরাসরি নেমে এদিক দিয়ে নেমে এই যে এই জায়গায় কিন্তু টায়ারের দাগ দেখা যাচ্ছে, এই জায়গায় একটা দাগ হয়েছে আর ওই জায়গায় একটা দাগ হয়েছে, তারপর সোজা ওই দিকে যে পড়ে গেছে এই অ্যারো চিহ্নের ওইদিকে। লাশ এবং বাইক দুইটাই কিন্তু একদম জঙ্গলের ভিতরে পড়েছিল, পরে স্থানীয়রা এবং সেনাবাহিনীরা মিলে উদ্ধার করছে। এই জায়গাটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা পাহাড়ে আসবেন তারা কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। জীবনের থেকে বেশি মূল্যবান কিছু আসলে নাই। অ্যাডভেঞ্চার করতে আসেন করেন, বাট ভালো একটা ওয়েদারে আসেন, এক্সপার্ট গাইড নিয়ে আসেন, গাইডের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, সেইভাবে গাড়ি চালান। এই রাস্তায় আপনি বুঝেন যে এইখানে হিট করে সোজা পাহাড়ের নিচে চলে গেছে, তাহলে গাড়ির গতি কেমন ছিল। গাড়ি চালানোর সময় অবশ্যই সৃষ্টিকর্তা এবং আল্লাহর নাম নিয়ে গাড়ি চালাবেন, নিরাপদ থাকবেন। এই হচ্ছে লোকাল এবং টুরিস্টদের মধ্যে পার্থক্য। ভাই দেখেন 3 জন নিয়ে উঠতেছে এই আপিল। ইয়া খোদা, হ্যাঁ এপাচ্ছি আরটিআর গাড়িতে 3 জন নিয়ে এই বগালেক ভিউ পয়েন্টের আপিল উঠতেছে। এটা হচ্ছে সেই পেঁপে বাগান এরিয়া, যেখানে 2 দিন আগে নাকি 3 দিন আগে 2 জন পর্যটক মারা গেছে। যাই হোক, যারা পাহাড়ে আসবেন অবশ্যই অবশ্যই সেফ রাইড করবেন, তাড়াহুড়া করার কিছু নাই, কারণ জীবনের থেকে বেশি মূল্যবান কিছু নাই। কেওক্রাডং এবং সুংসাংপাড়া মিশন ব্যর্থ করে অনিন্দ সুন্দর এই বগালেক ঘুরে আমরা ব্যাক করি রুমা বাজারের উদ্দেশ্যে। আর যাওয়ার সময় যেহেতু আমরা কোথাও দাঁড়াইনি, তাই আমাদের এবারের স্টপ মুনলাইপাড়া, যা বাংলাদেশের পরিচ্ছন্ন গ্রাম হিসেবে পরিচিত। ভিউয়ার্স, আমরা এখন আছি মুনলাইপাড়াতে, যেটা রুমা বাজার থেকে মাত্র 3 কিলোমিটার পার হলে আপনারা পাবেন। আর এই পাড়াটাতে মূলত হচ্ছে বম জনগোষ্ঠীর বসবাস, প্রায় 70টি পরিবার এখানে বাস করে।
আর এই গ্রামের আরেকটি স্পেশালিটি হচ্ছে এটা কিন্তু বাংলাদেশের ক্লিনেস্ট ভিলেজ বলা হয়। আপনি যদি এখানে আসেন তাহলে এখানে কিন্তু আপনি স্টেও করতে পারবেন। এই যে আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা হোম স্টে। আপনারা চাইলে এখানেও এসে স্টে করতে পারবেন, আবার যদি চান যে আপনারা বগালে স্টে করবেন সেটাও করতে পারেন। এই জায়গাটাতে একটি চার্চও আছে, যেখানে হচ্ছে এই বম জনগোষ্ঠীরা ম্যাক্সিমামই হচ্ছে আপনার খ্রিস্টান ধর্মাবলম্বী, তারা এখানে প্রার্থনা করে। আর একটা জিনিস খেয়াল করলাম যে এখানে বিভিন্ন জায়গায় কিন্তু ডাস্টবিন দেওয়া, যে কারণে এই গ্রামটিকে বলা হয় বাংলাদেশের ক্লিনেস্ট ভিলেজ। এখানে আসলে আপনারা পাহাড়ি ফ্রুটস, পাহাড়ি ফলমূল পাবেন, প্লাস এখানে আসলে আপনারা আরেকটি স্পেশাল জিনিস পাবেন, সেটা হচ্ছে অপরাজিতা চা। তো মুনলাইপাড়ার স্পেশাল চা হচ্ছে এটা অপরাজিতা চা। কালারটা দেখেন, ভায়োলেট কালার। টেস্টটা এরকম টেস্ট আমি এর আগে কোনোদিন পাই নাই, তাই এই টেস্টটা কি বলবো বুঝতেছি না। এটা মূলত হচ্ছে একটা ফুলের পাপড়ি দিয়ে এই চাটা বানায়। টেস্ট ভালো। আপনারা যারা মুনলাইপাড়াতে আসবেন এইখানের স্পেশাল এই অপরাজিতা চাটা অবশ্যই ট্রাই করবেন। এক্সট্রিম ওয়েদারের বান্দরবান ভ্রমণ ছিল ঠিক এরকমই। যদিও বা আমাদের মেইন স্পট সুংসাংপাড়া ভ্রমণ ব্যর্থ হয়েছে, তবুও চেষ্টা করেছি সকল গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার, শেয়ার করেছি আমাদের বাস্তব অভিজ্ঞতা। এই মায়াবী পাহাড়ের প্রেমে পড়ে আমি আবার আসবো ইনশাল্লাহ। পরিশেষে যে কথা আপনাদের অবশ্যই জানা উচিত তা হলো, পৃথিবীর কোনো ক্যামেরা এই রাস্তার ঢাল বাঁক আপনাকে বোঝাতে পারবে না। আসুন, দেখুন এবং পর্যটনকে সমৃদ্ধ করুন। সেই সাথে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।